প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এতক্ষণ যাবত তোমাদের পঞ্চম অধ্যায়ের এমসিকিউ গুলা তোমাদের একরাম ভাইয়ের কাছ থেকে তোমরা কনসেপ্ট এবং এক্সাম্পলের সাহায্যে কিন্তু কি করছো, তোমরা অর্জন করেছো। তো এখন বুঝাবো তোমাদের যে 6 নম্বর অধ্যায়টা আছে না, তো সেই 6 নম্বর অধ্যায়ের এমসিকিউ গুলা, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলা দেখাবো, যেগুলো তোমার পরীক্ষায় কি করবে, আসবেই, বুঝেছো, আসবেই। তো আর তোমার যে 6 নম্বর অধ্যায়টি রয়েছে, তো সেই অধ্যায়ের নাম কি? সেই অধ্যায়ের নাম হলো যে তোমাদের রাজনৈতিক দল ও নেতৃত্ব সুশাসন। এটা তোমরা সবাই জানো, বুঝলা? তো রাজনৈতিক দল, নেতৃত্ব, এগুলো তো আমরা বুঝি। রাজনৈতিক দল কোনগুলা, তো এগুলো বুঝি। তারপরে কি সুশাসন নিয়ে কিন্তু আমি সংজ্ঞা দিয়েছি, এবং সুশাসন কি তাও আমি কিন্তু বুঝিয়েছি। কোন এই যে তৃতীয় অধ্যায় না দ্বিতীয় অধ্যায়ে, না সরি ফার্স্ট অধ্যায়, 2 নম্বর অধ্যায় বুঝিয়েছি। যে অধ্যায় বুঝাই না কেন বুঝিয়েছি, এই যে সুশাসন সম্পর্কে, সুশাসনের সংজ্ঞা এবং প্লাস সুশাসন কি তা কিন্তু বুঝিয়েছি। তো এখন আমরা দেখবো এই অধ্যায়ের এমসিকিউ গুলা, বুঝলা? দেখি এমসিকিউ গুলা কি রয়েছে এই অধ্যায়ে। দেখেন যে প্রথম এমসিকিউটি রয়েছে, এমসিকিউ বাই একটু লক্ষ্য করো যে রাজনৈতিক দল হচ্ছে কোন নীতির সমর্থনে সংগঠিত সংঘ বিশেষ, যা নিয়মতান্ত্রিক উপায়ে সরকার পরিচালনায় প্রয়াসী হয়। উক্তিটি কার? বুঝছো, এখানে কিন্তু একজন দার্শনিক কি করছেন, এই উক্তিটি দিয়েছেন। তো সেই দার্শনিকটা কে আমরা সবই কিন্তু জানি, যদি আমরা পাঠ্য বই পাঠ করে থাকি তাহলে কিন্তু আমরা দার্শনিকের নাম জানি। তো এখানে দেখুন যে লেখা আছে যে কি, প্রথমে লেখা আছে যে জুফেস এম। এই জুফেস এম যে ব্যক্তি ছিলেন, তিনি কি ছিলেন? তিনি কিন্তু এই যে গণতান্ত্রিক ও রাজনৈতিক নিয়ে কি করেছিলেন, তথ্য ও রাজনৈতিক তথ্যগুলা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কিন্তু ব্যাখ্যা দিয়েছেন। বাট এই সংজ্ঞাটি কিন্তু তিনি কি করে নাই, তিনি এই সংজ্ঞাটি দেন নাই। তাহলে কি তিনি হবে? আসলে তিনি হবে না। তাহলে কি এডমান্ড বার্ক হলেন যে রাজনৈতিক দলের একটি বিখ্যাত সংজ্ঞা দিয়েছেন। কিন্তু তিনি কিন্তু তোমাদের পাঠ্য বই অথবা যে রাষ্ট্রবিজ্ঞান যারা পড়ে, তো তারা জানে যে এই যে এডমান্ড বার্ক কিন্তু তিনি করেছিলেন, তিনি যে রাজনৈতিক বিষয়ে কিন্তু একটি বিখ্যাত কি করেছিলেন, বিখ্যাত একটা সংজ্ঞা দিয়েছেন, বুঝতে? তাহলে তিনি হবে না। তাহলে কি অধ্যাপক মেকাইবার? ইয়েস, অবশ্যই অধ্যাপক মেকাইবার কি করেছেন, অধ্যাপক মেকাইবার কিন্তু এই সংজ্ঞাটি দিয়েছেন। সংজ্ঞাটি কি? সংজ্ঞাটি হলো যে রাজনৈতিক দল হচ্ছে কোন নীতির সমর্থনে সংগঠিত সংঘ বিশেষ, যা নিয়মতান্ত্রিক উপায়ে সরকার ও পরিচালনায় প্রয়াসী হয়। উক্তিটি হলো অধ্যাপক মেকাইবারে, বুঝলা? সো এখানে কিন্তু একটা পয়েন্ট শিখিয়ে দিই তোমাদেরকে। তোমরা যখন সিকিউ আনসার করবে না, তো সিকিউ এর মধ্যে যদি তোমরা এই যে উক্তিগুলো আছে না, সো এই উক্তিগুলো যদি তোমরা নীলাকে অথবা কোনো পেন দিয়ে কি করো, সুন্দরভাবে লিখে দাও, তাহলে কিন্তু এইটার মধ্যে কিন্তু এই যে 5 মার্ক না 4 মার্ক থাকে না, এগুলো কিন্তু কি করবে, সার দিয়ে দিবে, বুঝলা? তো এই যে সিকিউটা লিখবে না, সিকিউটা কিন্তু সুন্দরভাবে লিখবে, বুঝলা? প্রথম কি করবে, এই যে পাট করে লিখবে, বুঝলা? তো যদি এই সিকিউর বিষয়ে যদি তোমার কি করতে হয়, তোমার কনসেপ্ট যদি কি করতে হয়, আদায় করতে হয়, তাহলে কি তুমি কমেন্টে জানিয়ে দিবে, তাহলে আমরা সিকিউ কিভাবে লিখতে হয় সেগুলো কিন্তু দেখিয়ে দিব, বুঝলা ভাইয়া? তো তারপরে আমরা চলে যাই 2 নম্বর এমসিকিউ। 2 নম্বর এমসিকিউ লেখা আছে যে রাজনৈতিক দল এমন এক সংগঠিত জনগোষ্ঠী যারা কি করে, যারা একটি নির্দিষ্ট স্বীকৃতি ও নীতির ভিত্তিতে যৌথ প্রচেষ্টার মাধ্যমে কি করে জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য প্রচেষ্ট। উক্তিটি কার? উক্তিটি কিন্তু এই যে উক্তিটি হলো এডমান্ড বার্কের উক্তি। এটা এই যে রাজনৈতিক দল এমন এক সংগঠিত জনগোষ্ঠী যারা কি করে, যারা নির্দিষ্ট একটা স্বীকৃতি নীতিতে কি করে যৌথ প্রচেষ্টার মাধ্যমে স্বার্থ সংরক্ষণের জন্য কি করে প্রচেষ্ট হয়, বুঝলা? তাহলে কি এটার সঠিক উত্তর হলো এডমান্ড বার্ক, বুঝলা? তাহলে এখানে সঠিক উত্তর প্রথমটা দিয়ে দিয়েছি কি অধ্যাপক মেকাইবার, তারপর এটা হলো যে এডমান্ড বার্ক। তারপরে আমরা 3 নম্বর এমসিকিউ এ চলে যাব। তো এখানে লেখা আছে যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় কোনটির ভূমিকা কি বেশি অথবা সবচেয়ে গুরুত্বপূর্ণ? এখানে লেখা আছে যে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কি আসলে এই যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার কি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কি বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে? আসলেই কি? আসলেই না। কারণ কি? কারণ এই তারা কিন্তু জনমত গঠনে ভূমিকা রাখে, বাট এটা কিন্তু এই বিষয়ের সাথে তারা কি করে না, এই বিষয়ের সাথে তারা কোনো সম্পর্ক নাই, বুঝলা? তারপরে আছে যে রাজনৈতিক দল, এই যে অবশ্যই রাজনৈতিক দল কি করে, রাজনৈতিক দল কিন্তু গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় কি করে, তাদের ভূমিকা কিন্তু আমরা জানি যে রাজনৈতিক দলগুলা কি করে, রাজনৈতিক দলগুলা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় কিন্তু তাদের ভূমিকা কিন্তু অনেক বেশি থাকে, বুঝলা? এতটুকু তুমি জানো যে রাজনৈতিক দলগুলা কি করে, রাজনৈতিক দলগুলো আমরা দেখা যায় কি তার ক্ষেত্রে যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যে দেশগুলো আছে, এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যে দেশগুলো আছে গণতান্ত্রিক আছে, মানে ডেমোক্রেসি যেটা হয়, তো সেটা যে দেশে আছে, তো সেই দেশে কিন্তু রাজনৈতিক দলের কিন্তু অবদান থাকে সবচেয়ে বেশি, মানে ভূমিকা থাকে অত্যন্ত বেশি। এটাকে বুঝাচ্ছে আসলে। তারপরে আছে যে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল ভিত্তি কি? কি প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল ভিত্তি কি? তো এখানে লেখা আছে দেখো যে ছাত্র সংগঠন,
ছাত্র সংগঠন কি? ছাত্র সংগঠন রাজনৈতিক সচেতনতা সৃষ্টি করে, বুঝলা? রাজনৈতিক কি করে? রাজনৈতিক সচেতনতা সৃষ্টি করে কি করে? এই যে ছাত্র সংগঠনগুলো রাজনৈতিক সচেতনতা সৃষ্টি করে। তারপরে লেখা আছে যে রাজনৈতিক দল, অবশ্যই রাজনৈতিক দল কি করে? এই যে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের ভিত্তি হলো রাজনৈতিক দল, বুঝলা? রাজনৈতিক দল প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল ভিত্তি। আমরা কিন্তু জানি গণতন্ত্র কি হয়? গণতন্ত্র কিন্তু রাজনৈতিক দলের মাধ্যমে কি করা হয়? পরিচালিত করা হয়। তারপরে লেখা আছে যে 5 নম্বরে লেখা আছে যে গণতান্ত্রিক শাসন কার্যত ও রাজনৈতিক দলের শাসন উক্তিটি কার? গণতান্ত্রিক, বুঝো উক্তিটা বুঝো, যে গণতান্ত্রিক শাসন কার্যত ও রাজনৈতিক দলের শাসন উক্তিটি কার? এখানে লেখা আছে যে এরিস্টল। এরিস্টল আমরা জানি রাষ্ট্রবিজ্ঞান বিষয় কি করেছেন, অনেক কন্ট্রিবিউট আছে রাষ্ট্রবিজ্ঞান বিষয়, কিন্তু এই যে উক্তিটা আছে না, এই উক্তিটা কিন্তু কি করেন নাই, এই এরিস্টল দেন নাই। তারপরে কি আছে যে অধ্যাপক হারম্যান ফাইনার যে ব্যক্তি ছিলেন, তিনি কি করেছিলেন? তিনি কিন্তু এই সংজ্ঞা দিয়েছেন গণতান্ত্রিক রাজনৈতিক দলের গুরুত্ব তুলে ধরার জন্য। কিন্তু এই গণতান্ত্রিক কি করেছেন? গণতান্ত্রিক রাজনৈতিক দলের গুরুত্ব যখন তিনি তুলে ধরেছিলেন, তখন কিন্তু তিনি এই সংজ্ঞাটা কি করেছিলেন? একটা স্পিচের মাধ্যমে কি করেছিলেন? এই সংজ্ঞাটা তিনি কি ছিলেন? দিয়েছিলেন, বুঝলা? তাহলে কিন্তু আমরা এটা সঠিক উত্তর পেয়ে গেছি যে অধ্যাপক হারম্যান ফাইনার। বুঝতেছো তো কি বুঝাচ্ছি? বুঝতেছো তো? পয়েন্ট গুলা মনে রাখবা কি কি দেখাচ্ছি। তো এই যে একটা তোমার যে উক্তিটা আছে না, সো উক্তিটা কি করবে? মুখস্থ করে রাখবে, কারণ এই উক্তিটা কিন্তু তোমার সিকিউ এর ক্ষেত্রে কাজে আসবে, বুঝলা? সো সিকিউ এর ক্ষেত্রে যদি এরকম ছোট ছোট উক্তিগুলা দাও, তাহলে এই ছোট ছোট উক্তিগুলা কি করতে পারি? আমরা মেমোরাইজ করতে পারি। তো এগুলা কিন্তু আমরা দিই যদি, তাহলে কি করবে? যখন আমাদের এক্সামিনার যখন আমাদের খাতা দেবে, তখন কি করবে? সে পাওয়ারফুল করবে, প্লাস তোমাকে মার্ক বেশি বেশি করে দেবে, বুঝলা? তারপরে আমরা চলে যাই আমাদের, তো এখানে দেখো এই যে কিছু স্বার্থন্বেষী মানে কি? স্বার্থন্বেষী হলো মানে যে নিজেরটা বেশি বুঝে, বুঝলা? নিজেরটা যে বেশি বুঝে। তো এরা এই যে স্বার্থন্বেষী ব্যক্তিকে নিয়ে কি গড়ে উঠে? এই যে নিজেরটা বুঝে, এরকম কিন্তু ব্যক্তিগুলো আমাদের সমাজে অনেকেই আছে, প্লাস আমাদের দেশেই আছে। তো এদেরকে নিয়ে কি গড়ে উঠে? এদেরকে নিয়ে কিন্তু গড়ে উঠে কি একটি দল, তার নাম কি? উপদল, বুঝলা? এখানে দেখো উপদল আসেনি এখানে, এই যে উপদল আছে। তো উপদল কি করে? এই উপদল কিন্তু এই যে নিজের যে বুঝটা বুঝে, তারা এই নিজের বুঝে যারা, তো তাদেরকে নিয়ে কিন্তু কিছু লোক সংখ্যক লোক নিয়ে কিন্তু এই উপদলটা কি হয়? উপদলটা প্রতিষ্ঠা করা হয়, অথবা উপদলটা গড়ে ওঠে। তারপরে লেখা আছে যে রাজনৈতিক সামাজিকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনটি? রাজনৈতিক সামাজিকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনটি? এখানে আছে যে রাজনৈতিক দল কিন্তু কি করে? রাজনৈতিক দল বৃহত্তর জনগোষ্ঠী ও আদর্শের ভিত্তিতে কি করে? গড়ে ওঠে। বাট এটা কিন্তু এই যে সামাজিকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। সামাজিকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা, সরি, এই যে রাজনৈতিক সামাজিকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু রাজনৈতিক দল, বুঝলা? রাজনৈতিক দল কিভাবে পালন করে? শিক্ষা ও মতাদর্শ প্রচার ও জনসচেতনতার ভিত্তিতে কিন্তু কি করে? এই যে রাজনৈতিক দলগুলা কিন্তু সমাজীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বুঝলা? সমাজীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এটা সঠিক উত্তর হবে রাজনৈতিক দল, বুঝলা? তারপরে দেখা যায় যে স্বার্থ একত্রীকরণকারী বলা হয় কাকে? স্বার্থ একত্রীকরণকারী বলা হয় কাকে? আমরা কিন্তু জানি স্বার্থ একত্রকারী বলা হয় রাজনৈতিক দলকে। কাকে বলা হয়? রাজনৈতিক দলকে। যে সমাজের ভিত্তি ও শ্রেণীর স্বার্থ একত্রিত করে, সমাজের যে ভিত্তি আছে না, সমাজের বিভিন্ন শ্রেণীর স্বার্থ একত্রিত করে কি হয়? জাতীয় কর্মসূচি রূপ দেয়। কারা দেয়? এই যে রাজনৈতিক দলগুলা কিন্তু এই যে কি করে? যে জাতীয় কর্মসূচির রূপ দেয়। তো তারা কি করে? এই যে এখানে জনগণ ও তারা কি করে? তাদের মধ্যে কিন্তু এই যে তাদেরকে বলা হয় স্বার্থ একত্রকরণকারী বলা হয়। কাকে বলা হয়? রাজনৈতিক দলকে বলা হয়, বুঝলা? তারপরে লেখা আছে যে জনগণ ও সরকারের মধ্যে, জনগণ আমরা তো চিনি, আর সরকার কিন্তু আমরা চিনি, বুঝলা? সিটিজেন টু কি গভর্নমেন্ট, তো এদেরকে আমরা চিনি। তাদের মধ্যে কিন্তু সেতুবদ্ধ ভাবে কাজ করে কোনটি? এখানে লেখা আছে কি? জনগণ। জনগণ কি জনগণ কি যে সরকার ও সরকার ও জনগণের মধ্যে সেতুবদ্ধ কাজ করে? আসলেই না। তাহলে কি? জনগণ কিন্তু আমরা জানি রাষ্ট্রের একটি উপাদান, বুঝলা? তারপরে লেখা আছে যে সরকার কি? সরকার হলো রাষ্ট্র পরিচালনা করে, বাট এদের মধ্যে কিন্তু সেতুবদ্ধ সরকারে কিন্তু কাজ করে না। তাহলে কি? রাজনৈতিক দল। এস অবশ্যই রাজনৈতিক দল কি করে? রাজনৈতিক দল কিন্তু এই যে জনগণ ও সরকারের মধ্যে কি করে? সেতুবদ্ধ হিসাবে কি করে? এটা কাজ করে। তারপরে লেখা আছে যে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের বিকল্প সরকার বলা হয় কাকে? প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের বিকল্প সরকার বলা হয় কাকে? আমরা জানি প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের বিকল্প সরকার বলা হয় এই যে বিরোধী দলকে। বিরোধী দলকে কি বলা হয়? প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র কি বলা হয়? এই যে বিরোধী সরকার বলা হয়। তারপরে যাই, আমরা চলে যাই
এখানে দেখো এই যে একটা কোয়েশ্চন আছে না 11 নম্বর, যে রাজনৈতিক দলের অন্যতম প্রধান কাজ কি? রাজনৈতিক দল আছে না, রাজনৈতিক দলের অন্যতম প্রধান কাজ কি? চাঁদা তোলা, চাঁদা উঠানো? আসলে না, চাঁদা উঠানো কিন্তু এই রাজনৈতিক দলের অন্যতম প্রধান কাজ নয়। তাহলে কি? তাহলে তোমার এই যে প্রার্থী মনোনয়ন, এস অবশ্যই প্রার্থী মনোনয়ন কিন্তু হলো এই যে রাজনৈতিক দলের অন্যতম প্রধান কাজ। এই যে রাজনৈতিক দল যোগ্য প্রার্থী এবং নির্বাচন ও মনোনয়ন দেওয়া রাজনৈতিক দলের অন্যতম হলো একটি কাজ। বুঝলা? এই যে এটাই হলো রাজনৈতিক দলের অন্যতম কাজ কি? প্রার্থী মনোনয়ন করা, প্রার্থী মনোনয়ন করা। তারপরে এখানে চলে যাও, আমরা একদম 14 নম্বরে চলে যাব। এখন 14 নম্বরে লেখা আছে, দেখো যে যুক্ত ফ্রন্ট কত সালে নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে? যুক্ত ফ্রন্ট কত সালে নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে? এই যে এমসিকিউটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। এই যে এখানে লেখা আছে কিন্তু 1954 সালে, 1984 সালে, 1984 সালে কিন্তু এই বছরে যুক্তফ্রন্ট নির্বাচন সম্পর্কই কিন্তু নেই। এই বছর কিন্তু এটা কিন্তু সম্পর্ক নেই এই বছরের সাথে। তারা হচ্ছে 1970 সালে কিন্তু নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে, বাট এটা কিন্তু যুক্তফ্রন্ট কিন্তু এই সালে গঠিত নিরঙ্কুশ বিজয় অর্জন করে না। বুঝলা? তাহলে কি 1973 সালে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ কি হয়? নির্বাচিত হয়, বাট এটা কিন্তু এটা সঠিক উত্তর হবে না। তারপরে কি? তারপরে এই যে 1954, অবশ্যই 1954 সালে কি হয়? 1954 সালে কিন্তু যুক্ত ফ্রন্ট যেটা আছে সেটা কি করে? নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে। এই যে এখানে লেখা আছে যে রাজনৈতিক দল ও গণতন্ত্রের মধ্যে সম্পর্ক কিরূপ? রাজনৈতিক দল ও গণতন্ত্রের মধ্যে সম্পর্ক কিন্তু আমরা জানি খুবই ঘনিষ্ঠ। কি করা? খুবই ঘনিষ্ঠ। রাজনৈতিক দল ছাড়া কিন্তু গণতন্ত্র কার্যকরভাবে পরিচালনা করা কঠিন। রাজনৈতিক দল ছাড়া কিন্তু আমরা এই যে গণতন্ত্র কি করতে পারবো না, গণতন্ত্র লিড করা পসিবল না, প্লাস এটা কি হয়ে যায়? এটা ডিফিকাল্ট হয়ে যায়। এতটুকু বুঝছো? তারপরে আমরা চলে যাব পরের এমসিকিউ। এই দেখেন, আমরা কিন্তু এখন বহুপদী কি করব? বহুপদী গুলো আমরা সমাধান করব। দেখো 26 নম্বরে লেখা আছে কি, পড়ো তো। 26 নম্বরে লেখা আছে যে রাজনৈতিক দল হলো আধুনিক গণতন্ত্রের কি? আধুনিক গণতন্ত্রের মূল ভিত্তি। অবশ্যই রাজনৈতিক দল হলো আধুনিক গণতন্ত্রের একটা মূল ভিত্তি। তারপরে কি? প্রাণ। অবশ্যই রাজনৈতিক দল হলো আধুনিক গণতন্ত্রের একটা প্রাণ প্লাস ভিত্তি। এই দুইটাই কিন্তু সঠিক উত্তর। তাহলে আমাদের এই দুইটা কি? এই যে 26 নম্বর হলো কি? যে প্রথমটা। আর তারপরে কি? মূল লক্ষ্য কিন্তু নয়। তারপরে কি আছে? সম্মোহনী নেতৃত্বের অধিকারী হলেন, সম্মোহনী নেতৃত্বের অধিকারী হলেন কি? কে? আমরা জানি যে মহাত্মা গান্ধী আর কি এই যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিন্তু এরা দুজনে কিন্তু এই যে এমসিকিউটা এটা কিন্তু আসবে না পরীক্ষায়, এটা আসবে না। তারপরে লেখা আছে যে নেতার চরিত্রের সততা ও দৃঢ়তা প্রয়োজন, এর ফলে জনগণের মধ্যে সৃষ্টি হয় কি? সৃষ্টি হয়। এখানে লেখা আছে যে যে আগে সঠিক উত্তরটা বুঝো, যে নেতার চরিত্রে সততা, একজন নেতার চরিত্রে কিন্তু সততা, তারপরে কি? দৃঢ়তা প্রয়োজন। একজন নেতা হতে হলে তার ভিতরে কিন্তু অনেকগুলা কিছু হবে, অনেকগুলা গুণ থাকতে হবে। তার মধ্যে কিন্তু সততা একটা আছে, সততা, তারপরে কি? দৃঢ়তা প্রয়োজন। তো এর ফলে জনগণের মধ্যে সৃষ্টি হবে কি? যদি একজন ব্যক্তি সততাবান হয় তাহলে কিন্তু এর মধ্যে কি হবে? এর মধ্যে কিন্তু যে নেতার চরিত্রে সততা ও দৃঢ়তার জন্য প্রয়োজন, তাহলে কি হবে? তাহলে বিশৃঙ্খলার বোধ হবে, বিশৃঙ্খলা বোধ নেতার নেতৃত্ব জনগণের বিশৃঙ্খলা বোধ হতে উৎসাহিত হবে। তারপরে কি? তারপরে হবে যে তোমার এখানে লেখা আছে যে অনুগত, অবশ্যই অনুগত হবে, যে বিশৃঙ্খলা বোধ হবে না। তারপরে কি? তারপরে ওই যে শৃঙ্খলার, এই যে শৃঙ্খলার, সরি, এই যে নেতার সততা, একজন নেতা যদি সততাবান হয়ে থাকেন তাহলে কি? তাহলে তার জনগণ কি হবে? তার সাথে যে কর্মীগুলো আছে প্লাস তার যে জনগণগুলো আছে তারা কি হবে? তারা শৃঙ্খলা কিন্তু বজায় রাখবে। তারপরে কি? তারা কিন্তু অনুগত হবে, প্লাস তারা শ্রদ্ধাশীল হবে, মানে শ্রদ্ধা, বুঝলা? এটার চিহ্নটা বুঝলা? তারপরে লেখা আছে যে 30 নম্বর আছে, 31 নম্বর এমসিকিউ না, 29 নম্বরের সমাধান করি। নেতৃত্ব বলতে কোনো ব্যক্তি সেই গুণাবলীকে বোঝায় যা, নেতৃত্ব বলতে কোনো ব্যক্তি সেই গুণাবলীকে বোঝায় যা কি? যা এখানে লেখা আছে যে অন্যের প্রভাবিত করে, অন্যকে কি প্রভাবিত করে? অবশ্যই অন্যকে কি করে প্রভাবিত করে? যদি আমার একটা গুণ থাকে, যদি আমি নেতা হিসেবে যদি আমার একটা গুণ থাকে, তাহলে আমার গুণ দেখে কি অন্যজন কি হবে? অন্যজন উৎসাহিত হবে, না বা এই মানুষটার কি হচ্ছে, এই মানুষটার একটা অন্য গুণ আছে, বুঝলা? সো এটা বুঝতে হবে। তারপরে কি আছে যে অন্যকে কি পরিচালিত করে? তো অন্যকে পরিচালিত করে, যদি আমার মধ্যে একটা গুণ থাকে, তো আমার গুণ যদি শিখে অন্যজনে যদি শিখতে পারে তাহলে কি করতে পারে? অন্যজনে কিন্তু কি করতে পারবে? দলগুলাকে কি করতে পারবে? পরিচালিত করতে পারবে। তারপরে লেখা আছে যে অভিষ্ট লক্ষ্য অর্জনে সাহায্য করে। অবশ্যই অভিষ্ট অর্জনে কি করে? অভিষ্ট লক্ষ্য অর্জনে সাহায্য করে।
বুঝেছো? তারপরে লেখা আছে 30 নম্বর যে এমসিকিউটি, একদলীয় শাসক যে 30 নম্বরে লেখা আছে যে একদলীয় ব্যবস্থা গণতন্ত্রের বিরোধী। একদলীয় ব্যবস্থা কি? গণতন্ত্রের বিরোধী। আমরা সবাই জানি এক দলীয় ব্যবস্থা কিন্তু গণতন্ত্রের কি হয়? বিরোধী। তাহলে কেন না এখানে মেনে নিতে হয়, এখানে মেনে নিতে হয় একমাত্র আদর্শকে। একমাত্র আদর্শকে কিন্তু মেনে নিতে হয় কোথায়? একদলীয় শাসন ব্যবস্থায়। তারপরে কি রয়েছে যে এক নেতার নেতৃত্বকে। তো আমরা কিন্তু জানি এক নেতার নেতৃত্বকে কি করতে হয়? যে একদলীয় ব্যবস্থায় কিন্তু শাসন ব্যবস্থা কিন্তু কি করতে হয়? মেনে নিতে হয়। তারপরে কি নিতে হয়? একমাত্র দলকে। অবশ্যই একমাত্র দলকে নিতে হয়, কারণ এখানের মধ্যে কিন্তু বিরোধী দলই থাকে না। বুঝলা? তো একদলীয় ব্যবস্থা গণতন্ত্রের বিরোধী হলো যে বিরোধী মানে, কেননা এখানে মেনে নিতে হয়, এই চিহ্নটাই কিন্তু মেনে নিতে হয়। বুঝলা? চলো চিহ্নটা। তো তাহলে এই যে তোমাদের 6 নম্বর অধ্যায়টা আছে না, 6 নম্বর অধ্যায়, রাইট? আপনার 8 নম্বর অধ্যায়, আচ্ছা 6 নম্বর অধ্যায়, 6 নম্বর অধ্যায়, 6 নম্বর অধ্যায় কিন্তু তোমরা কি করেছো? তোমাদের কনসেপ্ট তোমরা আদায় করে নিয়েছো। তো তাহলে কি করবো? তাহলে ভাইয়া তোমাদের 8 নম্বর অধ্যায় নিয়ে আসবো। তো 8 নম্বর অধ্যায়ে তুমি শেখার জন্য প্রস্তুত রেডি হয়ে থাকো। তোমাদের একটা ভাই তোমাদের কি করবে? তোমাদের 7 নম্বর অধ্যায়টা আছে না, 7 নম্বর অধ্যায়ে তোমাদের কি করবে? কনসেপ্ট এবং এক্সাম্পলের সাহায্যে আশা রাখি তিনি বুঝিয়ে দিবেন তোমাদের এই এমসিকিউ গুলা আছে যেগুলা পরীক্ষায় আসবে। পরীক্ষায় যেগুলো আসবে না সেগুলো কিন্তু আমরা কিন্তু বুঝাই না। বুঝলা? তো যেগুলো আসবে সেগুলো বলি। তোমরা দেখো যে স্লাইডের মধ্যে কিন্তু আমি কয়েকটা আমরা ছেড়ে ছেড়ে এসেছি। তো এগুলো কিন্তু আসবে না, তো এগুলো আমি ছেড়ে ছেড়ে এসেছি। তো অপেক্ষা থাকো, পরবর্তী ক্লাসে পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি।